দর্শক সবাইকে শুভেচ্ছা। ইউএসএইড অর্থায়নে এবং কাউন্টার পার্ট ইন্টারন্যাশনাল পার প্রকল্পের কারিগরি সহায়তায় ঢাকা কলিং প্রকল্পের আয়োজনে আজকের এই বিশেষ অনুষ্ঠান। দর্শক বলে রাখি, কাপ বার্সিক ইনসাইটস দুস্থ স্বাস্থ্য সংস্থা প্রকল্পটি পরিচালিত করছে। দর্শক অনুষ্ঠানের আজকের অতিথিদের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি। আমার একদম ডানে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল জুবাইদুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, সিটি কর্পোরেশন ঢাকা উত্তর। এছাড়া তার পাশে আছেন ডাক্তার লেলিন চৌধুরী, স্বাস্থ্য বিশেষজ্ঞ। এছাড়া আমার বামে আছেন হাসিন জাহান, কান্ট্রি ডিরেক্টর, ওয়াটার এইড বাংলাদেশ। এছাড়া প্রান্তিক জনগোষ্ঠীর হয়ে কথা বলবেন হেনা আক্তার রূপা। দর্শক, আমরা সবার সাথে পরিচিত হলাম। এই বিষয় নিয়ে আমাদের কাছে একটি প্রতিবেদন আছে, চলুন দর্শক আমরা তা দেখে আসি। ঢাকা মহানগরীতে প্রতিদিন প্রায় ৬,০০০ টন কঠিন বর্জ্য উৎপন্ন হয়, যার প্রায় ১৬০০ টন বর্জ্যই সুব্যবস্থাপনার অভাবে অসংগৃহীত থাকে। এই অসংগৃহীত বর্জ্যের একটি বড় অংশই ফেলা হয় দরিদ্র নাগরিকদের আবাসস্থল বস্তিগুলোর আশেপাশে। পাশাপাশি সুনির্দিষ্ট নিষ্কাশন ব্যবস্থা না থাকায় বস্তিবাসীরাও নিজেদের উৎপাদিত বর্জ্য বসতবাড়ির ধারে কাছেই ফেলতে বাধ্য হয়। ফলে বস্তিগুলো হয়ে উঠছে ময়লার ভাগাড়, আর বর্জ্য দূষণের কারণে বস্তির মানুষ প্রায়ই অসুস্থ হয়ে পড়ছেন, যা তাদের জীবন জীবিকায় নেতিবাচক প্রভাব ফেলছে। ৩০-৩৫ বছর আমি বস্তিতে আছি। আমার কিডনিতে সমস্যা, গলায় সমস্যা, শ্বাসকষ্ট আছে। ৩-৪ দিন ধরে অসুস্থ, বিছনায় পড়ে আছি। কাজে যেতে পারতেছি না, ওখান থেকে হাজিরাও পাইতেছি না। ডাক্তারের কাছে গেলেই আমার ৩00-৪০০ টাকা করে লাগে। আমার দুদিক দিয়েই লস। চারিদিকে আবর্জনা, দুর্গন্ধ আর দূষিত পানি ঢাকার বস্তিবাসীদের নিত্য সঙ্গী, যা ভবিষ্যতে জনস্বাস্থ্যে দীর্ঘমেয়াদী বিপর্যয় বয়ে আনতে পারে। আমাদের বস্তির পরিবেশ দূষণ মুক্ত নয়। তো রোগ হলে বেশিরভাগ লোকাল ফার্মেসিতে আসে, আসলেই এদের অ্যান্টিবায়োটিক দিতে হয়, ট্যাবলেট দিতে হয়। এরা ২-১টা অ্যান্টিবায়োটিক খাইয়েই একটু মুক্ত হলে আর আসে না, কিন্তু এদের পরবর্তীতে বিশাল এক এফেক্ট সৃষ্টি করে। এই ধরনের ঘনবসতি এলাকাতে যক্ষা খুব দ্রুত ছড়ায়। যে কোনো বয়সের লোকজনদের, মহিলা পুরুষ সবারই চর্মরোগ হয়, পানি দূষণের জন্য পেটের পীড়া, জন্ডিস হয়, কিডনির সমস্যা পরবর্তীতে হতে পারে, হার্টের সমস্যা, হাঁপানি বেশি করে হচ্ছে, লম্বা সময়ের পরে গিয়ে ক্যান্সারের দেখা দেয়। এমন পরিস্থিতিতে শুধু বস্তিবাসীরাই সংকটে পড়ছেন না, পাশাপাশি সিটি কর্পোরেশনের নিয়োগকৃত ঠিকাদারদের পরিচ্ছন্নতা কর্মীগণও নানা রকম শারীরিক সমস্যায় ভুগছেন। সিটি কর্পোরেশন থেকে যারা দায়িত্ব রয়েছে এরা আমাদের কাজে রাখছে। হাত পায়ে কেটে গেলে ঘা হয়, খাউজানি হয়, আর নানান রকমের রোগ হয়, তখন আমার বদলি দিয়ে কাজ করে। বাচ্চা না খায় থাকে, আমরা না খায় থাকি। আমাদের যেমন মাস্ক নাই, গায়ের পোশাক নাই, হাতের মোজা নাই, পায়ের জুতা নাই, এটি আমাদের দেওয়ার উচিত। নিরাপত্তা দেয় না, চিকিৎসাও দেয় না। বর্জ্য ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর অবহেলা আর অব্যবস্থাপনায় সৃষ্ট দূষণের কারণে নগর বস্তিবাসীরা শারীরিক ও মানসিক বিপর্যয়ের সম্মুখীন। ময়লা আবর্জনার কারণে আমাদের রোগবালাই হয়, এবং রোগবালাই হওয়ার কারণে পারিবারিক সমস্যা হয়, সংসারে অশান্তি থাকে। আমাদের একটা বাথরুমের মধ্যে প্রায় 20 থেকে 21টা পরিবার ব্যবহার করছে। এই কারণে পিরিয়ডকালীন সময়ে কাপড়টা যেটা পরিষ্কার করতে না পারছে, এটা আমাদের অধিক সময় ব্যবহার করতে হচ্ছে, যার কারণে আমাদের শরীরে নানান রকমের সমস্যা দেখা দিচ্ছে। আর আমরা যারা প্যাড ব্যবহার করছি, আমরা মানসিকভাবে হয়রানি হয়ে থাকি, কারণ আমাদের এখানে নির্দিষ্ট কোনো জায়গা নেই প্যাড ফেলার মতো। এই কারণে যেখানে সেখানে আমাদের প্যাডটা ফেলতে হচ্ছে, যার কারণে পরিবেশটাও দূষিত হচ্ছে, আর আমরাও ক্ষতিগ্রস্ত হচ্ছি মানসিকভাবে এবং শারীরিকভাবে। যুবক যুবতীদের শারীরিক অবস্থা যা হয় তার থেকে বেশি হলো মানসিক সমস্যা। কোন রকম প্রতিকারও নাই। গর্ভবতী মহিলারা ঠিক মতো খেতে পান না। মার যদি পুষ্টির অভাব হয়, সেই অভাবটা বাচ্চার উপরে পড়ে, এদের বৃদ্ধি হয় না, এদের মানসিক বিকাশও হয় না। এইটা বড় ধরনের সমস্যা সামনের দিনগুলোতে আমাদেরকে ফেস করতে হবে। এই প্রেক্ষাপটে ইউএসএআইডি এর অর্থায়নে ও সিপিআই এর পার প্রকল্পের কারিগরি সহায়তায় ঢাকা কলিং প্রকল্পটি বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে কমিউনিটি পর্যায়ে পরিবেশ দূষণ সংক্রান্ত বিভিন্ন দাবির প্রেক্ষিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 2টি ওয়ার্ডে এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 2টি ওয়ার্ডে পরিবেশ সংক্রান্ত বিভিন্ন আইন ও বিধিসমূহের যথাযথ বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করছে। প্রকল্পটি বর্জ্য ব্যবস্থাপনার বিষয়টিকে টেকসই করার লক্ষ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে 4R গবেষণা,
নিম্ন আয়ের নগরবাসীদের স্বাস্থ্যের উপর কঠিন বর্জ্য ব্যবস্থাপনার প্রভাব নিয়ে গবেষণা, আইন প্রণেতা সহ সকল অংশীজনের সাথে ধারাবাহিক অধিপরামর্শ ইত্যাদি। মানুষকে ভালো থাকতে হলে, ভালো রাখতে হবে তার চারপাশের সমস্ত প্রাণী, সমস্ত উদ্ভিদকে, সমস্ত বৃক্ষকে, সমস্ত অণুজীবকে, ঘাসকে, পানিকে, বাতাসকে ইত্যাদি সবাই। তা না হলে আমার ভালো থাকাটা সম্ভব না। আশার বিষয় এই যে স্বাধীনতার অর্ধশত বছর পরে হলেও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধি 2021 প্রণীত হয়েছে। যদিও এর সুফল পেতে এখনো কিছু কিছু বিষয়ে গুরুত্ব দেয়া প্রয়োজন। যেটা হচ্ছে পাবলিক হেলথের একটা আমরা কিন্তু সেটা নিয়ে আমরা ভাবছি, সেটাকে এখন আমরা একটা রুলসের মধ্যে আমরা নিয়ে আসছি। আমাদের প্রত্যাশা নগর হবে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত, যেখানে প্রতিটি নাগরিকের জীবন ও জীবিকা হবে নিরাপদ ও আধুনিক সেবা সমৃদ্ধ। দর্শক, প্রতিবেদনে একটি বিষয় আসলো, নগর হবে পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যসম্মত। মূলত আজকের এই অনুষ্ঠানে আমরা ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। দর্শক, আমরা এখন যাব হাসিন জাহান আপনার কাছে। বলবো যে পরিবেশ রক্ষা রাষ্ট্রীয় অঙ্গীকার 50 বছর না হোক, 5 বছরে আসলে আমরা কতটুকু এগুলাম, আপনার কাছে কি মনে হয়? আমার কাছে যেটা মনে হয় যে আমরা অনেক দিকেই অনেকখানি এগিয়েছি গত 50 বছরে, কিন্তু এই পরিচ্ছন্নতা, বিশেষ করে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে যখন আমরা কথা বলি, এখানে আসলে খুব বেশি এগোয়নি। এবং শুধু আমি মনে করি না যে সিস্টেম ডেভেলপমেন্টই যথেষ্ট, এখানে পাশাপাশি এই যে মানুষেরও সচেতনতা বোধ, সেটাও কিন্তু খুব বেশি এগোয়নি। কারণ আমরা এখন পর্যন্ত সোর্সে সেগ্রিগেট করতে পারি না। অর্থাৎ আমরা উন্নত বিশ্বে যেরকম দেখি যে হ্যাজার্ডাস ওয়েস্ট, যেমন ভাঙা কাঁচ, ডায়াবেটিকের ইনসুলিনের সিরিঞ্জ, এগুলো যেমন আলাদা রাখা দরকার এবং আপনার অর্গানিক পদার্থগুলি আলাদা রাখা দরকার, এটা আমরা এখন পর্যন্ত বহু চেষ্টার পরে বাস্তবায়ন করতে পারি নাই। তো সুতরাং আমার মনে হয় এখানে সিটিজেন হিসাবে সেখানেও একটা জনসচেতনতার বিষয় আছে, সচেতনতার অভাব আছে, এবং সরকারি পর্যায়েও যথাযথ পদক্ষেপের অভাব আছে। যদিও আমরা অ্যাপারেন্টলি দেখি অনেক জায়গায় অনেক কাজ হচ্ছে, কিন্তু সম্মিলিতভাবে একটা প্রচেষ্টার দরকার আছে। আপনার কাছে আরেকটি প্রশ্নে যাব যে পরিবেশ আদালতও আছে এবং পলিথিনও বন্ধের আইনও আছে, তারপরেও আসলে তা কার্যকর হচ্ছে কিনা আপনার কাছে কি মনে হয়? আমি একজন ব্যবহারকারী বা জনগণ হিসেবে আমার কাছে মনে হয় যে এটা মোটেও কার্যকর হচ্ছে না। কারণ আমরা পলিথিন ব্যবহারের যে নিষেধাজ্ঞা আছে, সো এই নিষেধাজ্ঞাটা আপনাকে বন্ধ করতে হবে যে যেখানে উৎপাদন হচ্ছে অথবা যেখানে বিক্রি হচ্ছে। সো এখানে দেদারসে বাজারে ব্যবহার করা হচ্ছে সিঙ্গেল ইউজ পলিথিন, এবং সেই পলিথিনে ভরে বাজারে সবজি দেওয়া হচ্ছে থেকে শুরু করে সব জায়গায় পলিথিনের অবাধ ব্যবহার। এবং এটার জন্য যে কোনো ধরনের জরিমানা হয়েছে, শাস্তি হয়েছে, কোনো ধরনের রেইড হয়েছে বা এরকম মোবাইল কোড বসেছে, এরকম আসলে নিদর্শন আমরা বহু বছরে দেখি নাই। তো যেই কারণে আমার কাছে মনে হয় যে এই প্রবলেমটা অ্যাগ্রেভেট হচ্ছে। আমরা সলিউশনটা অন্যভাবে নেওয়ার চেষ্টা করছি, যেমন আমরা নদীর তলদেশ পরিষ্কার করছি, কিন্তু আমি পলিথিন ব্যবহার বন্ধ না করে তলদেশ যতই পরিষ্কার করি সেটাতে কোনো লাভ নাই। অথবা পলিথিন না হলেও আমার প্লাস্টিক, এটার যদি আমি রিসাইকেবল সিস্টেম ডেভেলপ করতে পারি তাহলে এটা আমরা ব্যবহারও করতে পারি, কোনো অসুবিধা নাই। কিন্তু সেখানে পুরো একটা ভ্যালু চেইন থাকতে হবে, এবং এই প্লাস্টিক রিসাইক্লিংয়ের সাথে যারা সম্পৃক্ত তারা এটাকে পরিবেশ সম্মতভাবে করছেন কিনা, এবং তাদের জন্য বিজনেস এনাবলিং এনভায়রনমেন্টও আমাদের ক্রিয়েট করতে হবে। একটা জিনিস বলবো যে আপনি, আমরা সবাই যখন বাজারে যাচ্ছি, আমরা কি সচেতন হচ্ছি? কেউ যখন পলিথিনে আমাদেরকে কোনো কিছু দিচ্ছে, আসলে সার্বিকভাবে সচেতন হওয়ার বিষয়টি কি রাষ্ট্রের নাকি আমাদের সকলের? আমাদের সকলেরই। এবং আমরা যদি একটা কাপড়ের ব্যাগ নিয়ে যাই, একসময় তো আমরা যাইতাম, তাই না? বাজারের ব্যাগ নিয়ে বাজার করতে যাওয়া এক সময়ের কালচার ছিল। আমরা আধুনিক হয়ে সেই কালচার থেকে বের হয়ে এসে আমরা পরিবেশ দূষণ করছি। সুতরাং আমার কাছে মনে হয় যে আমাদের আসলে সার্বিকভাবে জনসচেতনতা তৈরি করা দরকার, এবং আমাদের যে ইন্ডিভিজুয়ালের ব্যবহার, আচরণবিধি, এখানে পরিবর্তন হওয়া খুব জরুরি। আপনার কাছে যদি বলি যে আসলে রাষ্ট্র না জনসচেতনতার জন্য কাজ করে, মানে কার পদক্ষেপটা বেশি কঠিন হওয়া উচিত? আমার কাছে মনে হয় যে
মানে কোনো কিছু আইন দিয়ে সবসময় নিয়ন্ত্রণ করা যায় না। আইন হচ্ছে লাস্ট স্টেপ। যখন আপনার আর কিছু করণীয় থাকবে না তখন আইন দিয়ে আপনি হস্তক্ষেপ করবেন। শুরুটা হওয়া উচিত জনসচেতনতা নিয়ে। এবং আমি আপনাকে একটা উদাহরণ দিতে পারি যে মিডিয়া এখানে খুব ভালো ভূমিকা পালন করতে পারে। আমরা যখন স্যানিটারি ন্যাপকিন নিয়ে টাবু ভাঙার কথা বলি, আজকাল যে কি চমৎকার চমৎকার অ্যাড বেরোচ্ছে যেখানে দেখা যাচ্ছে যে বাবা তার মেয়েকে হেল্প করছে স্যানিটারি ন্যাপকিন কিনে এনে দিতে। এই যে টাবু ব্রেক করার কাজ কিন্তু মিডিয়া করেছে। সুতরাং মিডিয়া যদি এগিয়ে আসে এবং আমরা যদি আমাদের অ্যাডগুলোকেও আমরা চেঞ্জ করতে পারি, এই ধরনের জনসচেতনামূলক দিয়ে মানে ওভাবে রিডিজাইন করতে পারি, তাহলে কিন্তু অনেক সহজে তাদের কাছে পৌঁছাতে পারবো। এমনকি কোভিডের সময়ও প্রতিটা কোম্পানি, বিশেষ করে সাবান বা নিয়ে যারা কাজ করেছেন হাইজিন প্রোডাক্ট নিয়ে, তারা যে ধরনের অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছেন এতে কিন্তু জনগণ অনেক সচেতন হয়েছে। আমরা আবারও আপনার কাছে আসব। আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা যিনি আছেন তার সাথে কথা বলবো। আপনার কাছে আসব, বলবো যে আসলে বর্জ্য সংগ্রহে শিশু কিশোররা তো কাজ করে, তাদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে আমরা জেনেছি অলরেডি অনেক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তা আসলে পর্যাপ্ত কিনা আপনি কি মনে করেন? আসলে দেখুন, আমরা যেটা তাদের জন্য যে স্বাস্থ্যের উদ্যোগগুলো আমরা নেই, কোনো কিছুকে আমি পর্যাপ্ত মনে করছি না, কারণ আপনার ইমপ্রুভমেন্টের কোনো শেষ নাই। আমরা যেটুকু করেছি তার চেয়ে আরও বেশি করা দরকার এবং ভবিষ্যতে আরও বেশি আমরা ইনশাল্লাহ করব। তাদের প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন, পাশাপাশি তাদের স্বাস্থ্যের উন্নয়নের জন্য আমরা অবশ্যই ব্যবস্থা নিব। এটার জন্য আমরা যে জিনিসগুলো করছি, অর্থাৎ আমাদের আরবান হেলথ কেয়ার প্রজেক্টের আওতাধীনে আমরা নগরীতে কিন্তু নগরবাসীর জন্য, বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আমরা স্বাস্থ্যসেবা প্রদান করছি। এবং যার জন্য আমাদের আরবান হেলথ কেয়ার যে সেন্টারগুলো রয়েছে, আমরা কিন্তু এইগুলোকে লোকেট করেছি ওভাবেই যেখানে আমাদের প্রান্তিক জনগোষ্ঠীর মানুষরা বাস করে, যেখানে বস্তিবাসীরা বাস করছে, স্লাম এরিয়াগুলোর ইন অ্যান্ড অ্যারাউন্ড কাছাকাছি জায়গাগুলোতে আমরা করি, যাতে করে টার্গেট পপুলেশন কিন্তু তারাই যারা এই স্বল্প আয়ের মানুষ এবং যারা স্বাস্থ্যের সেবা নিজেরা পরিশোধ করে যারা নিতে পারছে না তাদের জন্য। এবং আমাদের আরবান হেলথ কেয়ার প্রজেক্টের আন্ডারে আমরা যেটা করছি, আমরা তাদেরকে স্বল্প মূল্যে, এটা হলো একটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপে এই জিনিসগুলো করা হয়ে থাকে। আমাদের ডেভেলপমেন্ট পার্টনাররা এতে আমাদের সহযোগী, সরকারের সহযোগী হিসেবে কাজ করে এবং আমাদের কিছু পার্টনার এনজিওস আছে, তাদের মাধ্যমে আমরা হেলথ কেয়ারগুলো প্রোভাইড করে থাকি এই প্রান্তিক জনগোষ্ঠীর জন্য। এবং সেখানে আমরা যেটা করি যে টোটাল যে পপুলেশন আছে একটা ক্যাচমেন্ট এরিয়ার ভেতরে, যে পপুলেশনটা রয়েছে এইটার 30% পিপলকে আমরা কিন্তু বিনা রেড কার্ড প্রদান করি, অর্থাৎ তারা বিনামূল্যে যাতে স্বাস্থ্য সেবা পেতে পারে সেজন্য আমরা রেড কার্ড প্রোভাইড করি এবং তাদের সমস্ত ট্রিটমেন্টগুলোই কিন্তু ফ্রি অফ কস্ট তারা পেয়ে থাকে। তো এভাবেই এটা সরকারের অবশ্যই ভালো উদ্যোগ এবং আমি মনে করি যে আরও বেশি মানুষ, প্রান্তিক জনগোষ্ঠী সবাই যদি বিনামূল্যে পেতে আরও ভালো হতো, কিন্তু একটা পর্যায় পর্যন্ত আমরা বিনামূল্যে দিতে পারছি আর বাকিরা খুবই স্বল্প মূল্যে এই সেবাটা পাচ্ছে। আপনার কাছে আমরা আবার আসবো। ডাক্তার লেলিন চৌধুরী, আপনার কাছে আসবো, বলবো যে বস্তিবাসীদের শারীরিক এবং মানসিক চিকিৎসা বা সুস্থতার জন্য যে পরিকল্পনা সরকারের রয়েছে সেই বিষয় নিয়ে আপনি একটু বলবেন। ধন্যবাদ। প্রথম কথা, আমরা তো বর্জ্য নিয়ে কথা বলছি। বর্জ্য কোনটা? যেটিকে মানুষ বর্জন করবে, এ কারণে বর্জন করবে যে এটি ক্ষতিকর প্রভাব ফেলে এবং যে কোনো জনপদের সেই জনগোষ্ঠীর সুস্বাস্থ্যের একটি প্রধান মাপকাঠি হচ্ছে সেই বর্জনীয় বর্জ্যগুলোকে কিভাবে তারা এর শেষটা করছে, ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা করছে। মূলত বাংলাদেশে নগরগুলোর প্রেক্ষাপটে বর্জ্য ব্যবস্থাপনা যদিও কাগজে কলমে অনেক আগে ছিল, কিন্তু এর বাস্তবায়ন কিন্তু খুব বেশি দিন আগের কথা না এবং সুসংগঠিতভাবে এই বাস্তবায়নের প্রক্রিয়াটা হয়তো সম্প্রতি মাত্র কয়েক বছরের। এখন আমাদের প্রান্তিক জনগোষ্ঠী বা বিত্তহীন নিম্নবিত্ত জনগোষ্ঠীর সংখ্যা যা এবং যে সেবাটি দেয়া হচ্ছে, এই সেবার মধ্যে দুটোর মধ্যে কিন্তু একটু পার্থক্য রয়েছে। যে পরিমাণ দরকার তার চেয়ে কম দেয়া হচ্ছে। দ্বিতীয়ত, এখন পর্যন্ত আমাদের স্বাস্থ্যসেবা ব্যবস্থার প্রধান দুর্বল দিক হচ্ছে আমরা চিকিৎসাকেই স্বাস্থ্যসেবা বলতে অভ্যস্ত এবং চিকিৎসাটা প্রধানত শরীর কেন্দ্রিক যে চিকিৎসা সেটাকে আমরা স্বাস্থ্যসেবা বলছি। মন এবং
সমাজ সম্পর্ক কেন্দ্রিক যে চিকিৎসাটা সেটাকে আমরা কিন্তু ধর্তব্যের মধ্যে আনছি না। আমি ব্যক্তিগতভাবে মনে করি যদি আমরা একটা সুস্বাস্থ্যবান জাতি গড়তে চাই, যে জাতি বর্তমানে বিদ্যমান যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা জনমিতিক যে আমাদের একটা সুবিধা রয়েছে একে ব্যবহার করে এবং উন্নয়নের বিষয়টাকে ধরে রাখবে, তাহলে সুস্বাস্থ্যবান জাতি গড়ার জন্য বিত্তহীন, নিম্নবিত্ত এবং প্রান্তিক জনগোষ্ঠীকে একটি বড় পরিকল্পনার আন্ডারে আনতে হবে, অধীনে আনতে হবে। যেমন ধরুন ঢাকা উত্তর বা দক্ষিণ সিটি কর্পোরেশন কিছু উদ্যোগ নিচ্ছে। আমরা যদি চট্টগ্রামে যাই অথবা রাজশাহীতে যাই, এই উদ্যোগের মধ্যে কিন্তু আমরা তারতম্য দেখব। অথবা আমরা যদি দ্বিতীয় বা তৃতীয় ক্যাটাগরির পৌরসভা বা সিটি কর্পোরেশন দেখি, সেখানে কিন্তু উদ্যোগটা আরও দূরবর্তী। তার মানে এখন পর্যন্ত সারা দেশকে একত্রিত করে এই দেশের প্রান্তিক এবং বিত্তহীন, নিম্নবিত্ত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা রক্ষার সাথে বর্জ্য ব্যবস্থাপনাকে এক সূত্রে গ্রন্থিত করে কোনো বড় জাতীয় পরিকল্পনা গ্রহণ করা হয়নি। আপনার কাছে আবারও আসবো, আবারও আপনার কাছে যাব, বলবো যে বর্জ্য সংগ্রহে নিয়োজিত স্বাস্থ্য বা যারা স্বাস্থ্য সুরক্ষা বা তাদের স্বাস্থ্য বীমা, এই বিষয়ে কোনো পরিকল্পনা আছে কিনা? জি, আমাদের অবশ্যই পরিকল্পনা রয়েছে। আমরা এমনিতে যারা এই বর্জ্য ব্যবস্থাপনায় কাজ করছে অথবা আমাদের যে একদম গ্রাসরুট লেভেলে যে কর্মীরা কাজ করছে, তাদের জন্য আমরা জন্য স্বাস্থ্য বীমার জন্য ব্যবস্থা গ্রহণ করছি, এটা প্রক্রিয়াধীন রয়েছে। আর এখন পর্যন্ত আমরা তাদেরকে যেটা করি, তাদেরকে হ্যান্ড গ্লাভস আমরা প্রোভাইড করছি, তাদেরকে আমরা গামবুট দিচ্ছি, এবং এই কোভিডের সময় তাদেরকে কিন্তু আমরা পিপিই সাপ্লাই করেছিলাম। তারা ড্রেসটা পরবে, মাথায় ক্যাপ পরবে, এবং আমরা মাস্ক সব কিছু পর্যাপ্ত পরিমাণে দিয়েছি। তবে একটা জিনিস কি, আপনি হয়তো মাঠ পর্যায়ে যখন কর্মীদেরকে কাজ করতে দেখবেন, অনেকেই দেখবেন যে তারা অনভ্যাসের কারণেই গ্লাভস পরতেও ইচ্ছুক না, তারা গামবুট পরতেও ইচ্ছুক না, এবং তারা বলে যে এতে করে তাদের নাকি কর্মদক্ষতা হানি হয় বা তারা বেশিক্ষণ গরমে ঘামছে, কাজে তাদের ব্যাঘাত ঘটে, এরকম একটা কনসেপশন তাদের নিজেদের একটা রয়ে গেছে, যার জন্যই কিন্তু তারা ওইভাবে ব্যবহার করছে না। কিন্তু প্রত্যেকটা কর্মীকেই এই আমাদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীগুলো কিন্তু প্রদান করা হয়েছে। আপনাকে ধন্যবাদ। এবার আমি আবারও হাসিন জাহান আপনার কাছে আসব, বলবো যে আপনি তো প্রতিবেদনটি দেখলেন, এই প্রতিবেদন দেখে আপনার মূল্যায়নটা কি? আচ্ছা, আমি জোবায়েদ ভাইয়ের কথা সূত্র ধরে একটা জিনিস বলতে চাই যে আসলে আমরা যে ওয়েস্ট ওয়ার্কার বা স্যানিটেশন কর্মীর কথা বলছি, তাদের ধরনটা কিন্তু দুই রকম। এটা জানাটা জরুরি, কারণ সবাইকে এক কাতারে বিচার করলে হবে না। সিটি কর্পোরেশনের যারা কর্মরত অফিসিয়ালি, যারা এনলিস্টেড, তারা ধরেন ঝাড় দেয় এবং ড্রেন ক্লিন করে, তাদের সিচুয়েশন কিন্তু অনেক ভালো। কারণ সিটি কর্পোরেশন ওটা যেটা বললেন, ওনাদেরকে হ্যান্ড গ্লাভস দিচ্ছেন অথবা স্বাস্থ্য বিমার জন্য ওনারা চিন্তা করছেন, কিন্তু টোটাল শ্রমিকদের মধ্যে 20% হবে হচ্ছে সিটি কর্পোরেশনের, রেস্ট 80% হচ্ছে ওনারা বিভিন্ন এলাকা কন্ট্রাক্ট আউট করে দেন বা লিজ দিয়ে দেন। ওইখানে যেই ঠিকাদারের অধীনে থাকে এলাকা, তারা বাড়ি বাড়ি থেকে ময়লা কালেক্ট করে, বাড়ি বাড়ি থেকে ময়লা কালেক্ট করে সেকেন্ডারি স্টেশন বা এসটিএস ওখানে ফেলে, ওখানে আবার আরেক ঠিকাদার থাকে, তারা ওই ময়লাটা তুলে দেয় সিটি কর্পোরেশন গাড়িতে। এখন কি হচ্ছে, যারা এই প্রাইভেট এমপ্লয়ি যারা, অর্থাৎ যারা বাড়ি বাড়ি থেকে ময়লা কালেক্ট করছে, তাদের কোনো স্বাস্থ্য সুরক্ষা নাই, কোনো ধরনের বিমা নাই, এবং বিমা করার কোনো সুযোগও নাই। এটা হচ্ছে সিচুয়েশন। শুধু তাই না, এসটিএসগুলোতে কি হচ্ছে, ওখানে যে সমস্ত ময়লা থাকে, ওখানে মহিলারা নারী এবং শিশু ওখানে যেয়ে সেই প্লাস্টিক তুলে আনছে যেটা রিসাইকেবল হবে, সেখানেও আপনার স্বাস্থ্যহানির সুযোগ আছে, ঘটনাটা ঘটে স্বাস্থ্যহানির। সো এখন এদেরকে বিমায় কিভাবে আনা যায় সেটার একটা উদ্যোগ আমরা নিয়েছি, এবং দেখা গেছে যে এর আগে দু একটা এনজিও সরকারের সাথে মিলে এরকম চিন্তা ভাবনা করে তারা স্কিম করার চেষ্টা করেছিলেন, হেলথ ডিসকাউন্ট বা লাইফ ইন্স্যুরেন্স, তো সেগুলো ফেল করেছে, পুরোপুরিভাবে কাজ করে নাই। এটার একটা অন্যতম কারণ ছিল, প্রত্যেকটা প্রজেক্টেই চিন্তা করা হয়েছিল যে ডোনার টাকা দিবে, ওই টাকা তাদের বিমা হিসাবে দেওয়া হবে, এবং তারপরে হয়তো সিটি কর্পোরেশনের টেক ওভার করবে বা মিউনিসিপ্যালিটি, যেটা আইডিয়ালি হয় নাই। সুতরাং আমরা শুরু থেকে যেটা চিন্তা করতেছি যে আমরা কেউই টাকা দিব না, আমরা মার্কেট যে আছে এই মার্কেটটা দেখিয়ে দিব হচ্ছে বিমা কোম্পানি তাদের কাছে পৌঁছাবে, এবং 100 টাকা বিমার পরিমাণ খুব কম হবে,
মানে 100 টাকা বা সামথিং লাইক দ্যাট, যেটাতে সে একটা ভালো অ্যামাউন্টের হেলথ ডিসকাউন্ট নিতে পারে এবং যে কোনো জায়গা থেকে নিতে পারে। সো ওইভাবে আমরা নতুন আঙ্গিকে দেখছি যাতে আমরা মানে বেটার সার্ভিস তারা অ্যাভেইল করতে পারে। আপনার কাছে আবার আসবো, আবারও যাব আপনার কাছে। বলবো যে বর্জ্য বা অব্যবস্থাপনা বস্তিবাসীদের উপর, বিশেষত নারী এবং শিশুদের উপরে একটা তো প্রভাব ফেলে এবং এখানে ঝুঁকি রয়েছে। তো এই ঝুঁকি কমাতে সরকার কি ধরনের পরিকল্পনা করেছে এবং সেগুলো বাস্তবায়নের ব্যাপারে কোনো প্রতিবন্ধকতা আবার আছে কিনা? আচ্ছা দেখুন, এটার জন্য অনেক কিছুই কিন্তু এর সাথে জড়িত আছে, যে একটা সঠিক নগরী পরিকল্পনা হতে হবে, পরিকল্পিত নগরী হতে হবে, পরিকল্পিতভাবে তার গৃহায়ন করতে হবে। একটা যেখানে বস্তি গড়ে উঠছে, বস্তি এটা কিন্তু একটা যে জাস্ট অপরিকল্পিতভাবে গড়ে ওঠে, খালি জায়গার উপরে বস্তি গড়ে উঠছে, তাদের কিন্তু পর্যাপ্ত পয় নিষ্কাশন ব্যবস্থা নেই, তাদের ওয়াটার সাপ্লাই, স্যানিটেশন, এই জিনিসগুলো কিন্তু অবশ্যই উপেক্ষিত থাকবে। আপনি গোটা বিশ্বে যেখানেই আপনার বস্তি থাকুক না কেন, সেখানে কিন্তু আপনার এই ধরনের জিনিসগুলো থাকবেই। এরপরে আমরা এটাকে কতটুকু আমাদের ব্যবস্থাপনার ভেতরে আনতে পারছি, এবং সব কিছুতেই কিন্তু আমাদের লিমিটেশন কিন্তু আমাদের রয়েছেই। আমাদের রিসোর্স কনস্ট্রেইন আছে, ম্যান পাওয়ার কনস্ট্রেইন্ট আছে, তারপরে আমরা বললাম যে অপরিকল্পিতভাবে গড়ে ওঠার কারণে এগুলোকে কিন্তু ইচ্ছে থাকলেও সব কিছু পরিকল্পিত উপায়ে করার কিন্তু সুযোগও হচ্ছে না। আমি একটা উদাহরণ দিলেই বোঝা যাবে। আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আওতাধীনে আমাদের 39টা খাল রয়েছে। খালগুলোকে আমরা যদি শুধুমাত্র পরিষ্কার পরিচ্ছন্ন করে মেনটেন করতে পারতাম, এটার পানির প্রবাহ যদি আমরা ঠিক রাখতে পারতাম, তাহলে এই খালগুলো একটা দৃষ্টিনন্দন একটা রূপ পেত এবং মানুষ কিন্তু এগুলোর দুই ধারে ওয়াকওয়ে করে এখানে বেড়াতে আসতে পারত এবং সুন্দর একটা সোশ্যাল এবং এন্টারটেনমেন্টের একটা জায়গা হতো। কিন্তু আমরা এগুলো করতে পারছি না, কারণ হলো আপনি দেখবেন যে যতগুলো খাল আছে, আমরা যেইমাত্র এগুলোকে পরিষ্কার করছি, মশক নিধন করছি, বর্জ্যগুলো অপসারণ করা হচ্ছে, এটা জাস্ট আপনার প্রত্যেকটা খালের পাড় ধরে জনবসতি অথবা আপনার বস্তি, এবং অনেক জায়গায় খালের ওপরেও মাচা করে বস্তি করা আছে এবং বাঁশের খুঁটির ওপরে, সেগুলো জায়গায় কিন্তু আমাদের কর্মীরা পৌঁছাতেও পারে না ঠিক পরিষ্কার করার জন্য। পাশাপাশি পরিষ্কার করলেও এমনও দেখা গেছে যে আজ আমরা একদম পরিষ্কার করে দিয়েছি, 1 মাস পরে আবার যেরকম ছিল ঠিক অনুরূপ অবস্থায় ফিরে এসছে। তার মানে আমি বলছি যে এটা কিন্তু আমাদের অবশ্যই দায়িত্ব আছে আমার সিটি কর্পোরেশনের। পাশাপাশি আমরা যারা নাগরিকদেরও একটা কিন্তু বড় দায়িত্ব আছে এগুলোকে পরিচ্ছন্ন রাখা। তো আদারওয়াইজ আপনার প্রত্যেকেই মনে করলো যে আমার একটা চিপসের প্যাকেট কি এমন ক্ষতি করবে, এভাবেই কিন্তু হাজার হাজার ডিসপোজেবল, এবং আমাদের নগরায়নের ফলে, আধুনিকায়নের ফলে আমাদের জীবনযাত্রার মান বেড়ে গেছে এবং এখন দেখবেন যে অনেক কিছু খাবারের মোড়ক আর বিভিন্ন দ্রব্য সামগ্রীর অনেক মোড়ক এবং অনেক ওয়ান টাইম ইউজের যেই সমস্ত আমাদের প্লেট আছে, গ্লাস আছে, কাপগুলো রয়েছে, ডিসপোজেবল, এইগুলো কিন্তু আমাদেরকে মারাত্মকভাবে আমাদের হুমকির সম্মুখীন করছে জনস্বাস্থ্যকে। এবং সেগুলো শুধুমাত্র যে পানিকে দূষণ করছে তাই নয়, আমার খালগুলোকে দূষণ করছে এটাই না, আপনি মাটিতে যেখানে একটা প্লাস্টিক পচে মাটির সাথে মিশে যেতে 300 থেকে 400 বছর সময় লাগে, তাহলে আপনি বুঝুন যে আমাদেরকে এটা কিভাবে প্রত্যেকটা জিনিসই আমাদেরকে কিন্তু ক্ষতিগ্রস্ত করছে, আমার মাটি, আমাদের পানি, এবং পাশাপাশি আমাদের এখান থেকে মিথেন গ্যাস উৎপন্ন হচ্ছে, আমাদের বায়ুমণ্ডল, ওজোনের স্তর সব কিছুই ক্ষতিগ্রস্ত হচ্ছে। আলটিমেটলি আমরা যেভাবে চাচ্ছি সেভাবে কিন্তু কাঙ্ক্ষিত জায়গায় আমরা পৌঁছতে পারছি না। এটা আরেকটা কারণও রয়েছে, সেটা হলো যে আপনি আমার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন যদি আমরা দেখি, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মোট আয়তন 196.4 বর্গ কিলোমিটার, তার মানে প্রায় 200 বর্গ কিলোমিটার। এখানে এইটুকু জায়গার ভেতরে মানুষ বসবাস করছে প্রায় 1.5 কোটি, এবং প্রতিদিন 3 থেকে 4 হাজার মানুষ ঢাকা সিটিতে আমাদের নতুন করে যুক্ত হচ্ছে, এবং আমাদের প্রতি বর্গ কিলোমিটারে আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে প্রায় 49,000 মানুষ বসবাস করছে। তাহলে এই যে বিপুল জনগোষ্ঠী এবং ভাসমান মানুষ অনেক রয়েছে, তারা কিন্তু এই বর্জ্য ব্যবস্থাপনার বা আপনার ক্লিন রাখার জন্য এই অ্যাস্থেটিক সেন্সটাও কিন্তু আমাদের অনেক মানুষের ভেতরেই নাই।
এইটা থাকা দরকার আছে, জনসচেতনতা এবং জনসম্পৃক্ততা ছাড়া শুধুমাত্র হয়তো ডোমেস্টিক যে গার্বেজগুলো সেগুলো হয়তো আমাদের বাড়ি বাড়ি থেকে কালেক্ট করছে, তারপরেও যারা আপনার প্রান্তিক জনগোষ্ঠী তারা কিন্তু এটা আওতাধীনে না, তারা কিন্তু ওগুলোকে খালের ভেতরেই ফেলছে, রাস্তার ভেতরেই ফেলছে এবং দূষণ করছে। আলটিমেটলি আমরা যেভাবে পরিচ্ছন্ন একটা নগরী চাই, আমার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আমাদের স্লোগান হলো যে সবার প্রিয় সবার ঢাকা, সুস্থ সচল আধুনিক ঢাকা। আমরা কিন্তু সেই দিকে আমরা যেতে পারছি না বা কাঙ্ক্ষিত ফল আমরা অর্জন করতে পারছি না। আপনার কাছে আমরা আবারও আসবো। এবার আমরা যাব হেনা আক্তার রূপা, যে আমাদের প্রান্তিক জনগোষ্ঠীর কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন। আপনার কাছে বলবো যে বস্তি এলাকায় বর্জ্য ব্যবস্থাপনার মান আসলে কেমন এবং প্রান্তিক নগরবাসীদের স্বাস্থ্যের উপর বর্জ্য ব্যবস্থাপনা কী ধরনের প্রভাব ফেলে? আসলে প্রথমে বলবো আমরা হচ্ছে নিম্ন আয়ের মানুষ। তো আমরা নিম্ন আয়ের মানুষ, কিন্তু আমরা নিম্নমান মানে যেখানে সবচাইতে কম খরচ হয়, কমই থাকে, আমরা কিন্তু ওইসব এলাকাতেই বসবাস করি। তো আমাদের ওই সব জায়গায় দেখা যায় কি ময়লা আবর্জনার কারণে দুর্গন্ধ, মাছি, মশা এগুলোর উৎপাত কিন্তু সবচাইতে বেশি। আর এগুলোর কারণে সবচাইতে ভুক্তভোগী হয়ে থাকি আমরা কিশোরীরা, নারী, তারপর শিশু, প্রতিবন্ধী, আমরা কিন্তু এরাই কিন্তু সবচাইতে এটার বেশি ভুক্তভোগী হয়ে থাকি। আর আমাদের ওইখানে বর্জ্য ব্যবস্থাপনার মধ্যে হচ্ছে নিয়মিত ময়লা তো মানে নেওয়াই হয় না, যেখানে আমরা থাকি তার আশেপাশেই কিন্তু এই যে ডাম্পিংগুলো থাকে, নিয়মিত ময়লাগুলো নেওয়া হয় না। বরং দেখা যায় যে আবাসিক এলাকার যে ময়লাগুলো এগুলো রাতে রাতে এসে আরও ওইখানে আরও ময়লাগুলো ফেলা হয়। নিয়মিত তো আমাদের ময়লাগুলো সরানোই হচ্ছে না, তার মধ্যে আর আবাসিক এলাকার ময়লাগুলো এখানে ফেলা হচ্ছে। তো আগের ময়লার সাথে কিন্তু এই ময়লাগুলো আরও যোগ হচ্ছে। তো আবার আমাদের এখানে আপনার মানে পর্যাপ্ত পরিমাণে স্বাস্থ্য ব্যবস্থা নেই, বস্তি এলাকাগুলোতে পর্যাপ্ত পরিমাণ স্বাস্থ্য ব্যবস্থা নেই। আমরা যারা কিশোরী আছি, নারী আছি, আমাদের যে একটা ঋতু পরিবর্তনের সময়, মাসিকের সময় যেটাকে বলা হয়, তো আমরা যে মাসিকের সময় যে আমাদের একটা সুরক্ষা ব্যবস্থা সেটাও কিন্তু আমরা করতে পারি না। কারণ হচ্ছে যে আমাদের একটা টয়লেট অনেকজনে ব্যবহার করতে হয়, তারপর হচ্ছে আপনার প্যাডটা কোথায় ফেলবো সেটা নিয়েও কিন্তু আমাদের ভিতরে একটা বিব্রত কাজ করে যে আসলে কোথায় ফেলবো, সঠিক নির্দিষ্ট কোনো ব্যবস্থা আমাদের এখানে নাই বা নির্দিষ্ট কোনো জায়গা নাই। আর আমরা হচ্ছে আমাদের এলাকাগুলোতে, বস্তি এলাকাগুলোতে আমরা ইউথরা বিভিন্নভাবে সচেতনমূলক কাজ করে যাচ্ছি এখন পর্যন্ত। সেখানে আমাদের ঢাকা কলিং বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছে। আমাদের ওইখানে ইউথরা আমরা সচেতনমূলক কাজ যখন করি, এলাকায় বিভিন্ন রকমই কথা হয়, তবুও কিন্তু আমাদের কাজগুলো করতে হয়। কারণ এলাকাটা সুরক্ষা করা, যেহেতু আমরা নিম্ন আয়ের মানুষ, নিম্ন এলাকায় থাকি, কিন্তু আমাদের ওই ময়লা আবর্জনার মধ্যে কিভাবে টিকে থাকতে হবে, ভালো থাকতে হবে, সেই কৌশলটা তো আমাদের ব্যবহার করতে হবে। তো ওইভাবে ভালো থাকার চেষ্টা করি। আর হচ্ছে যে আমাদের এইখানে আমরা ইউথরা বিভিন্ন রকম দাবি নিয়ে কাউন্সিলর অফিসে যোগাযোগ করেছিলাম, তাদেরকে জানিয়েছিলাম। তবু আমার মনে হয় যে আমাদের ঢাকা কলিংয়ের পাশাপাশি যদি সরকারের পর্যাপ্ত পরিমাণ সহযোগিতা পাওয়া যেত, তাহলে আমরা ইউথরা সচেতনমূলক আরও কিছু কাজ করে যেতে পারতাম। আপনি একটি বিষয় বললেন যে আপনাদের বিভিন্ন রকম সমস্যা নিয়ে আপনারা কাউন্সিলর অফিসে যোগাযোগ করেছিলেন, মানে সেখান থেকে কি কোনো ধরনের রেসপন্স আপনাদেরকে করেনি? আমরা আসলে 4টা দাবি নিয়ে গিয়েছিলাম, তো তারা 3টা দাবির জন্য বলেছিল, কিন্তু এখন পর্যন্ত এটা এখনো পর্যাপ্ত পরিমাণে হয় নাই। সেই 4টা দাবি কি কি আমাদের দর্শকদের জন্য যদি বলতেন? আসলে সেই 4টা দাবি হচ্ছে যে মূলত হচ্ছে আমরা আমাদের ঘর প্রতি আমাদের 100 টাকা করে দিতে হয় ময়লার বিলের জন্য। আসলে এটা কিন্তু দেখি যে আমাদের পাশে যে আবাসিক এলাকাগুলো, তারা ফ্ল্যাট বাসায় এক একটা ফ্ল্যাট প্রতি তারা দেয় 100 থেকে 150 টাকা পর্যন্ত। আর আমরা হচ্ছে ছোট ছোট ঘরগুলোর মধ্যেই আমরা এক একটা ঘর প্রতি দিচ্ছি আপনার 100 টাকা করে। তো আমাদের আয় অনুযায়ী আমাদের জন্য কিন্তু এটা বেশি হয়ে যাচ্ছে। তো আমরা প্রথমে গিয়েছিলাম যে ওই যে মাসিক বিলটা 50 টাকা করার জন্য, এটা হচ্ছে আমাদের একটা দাবি। দ্বিতীয়ত দাবি হচ্ছে যে আমাদের যে ডাম্পিং স্টেশনটা ওটা হচ্ছে দূরে। যেমন আমি চাকরি করি, আমি সকালবেলা উঠে ভোরে যখন চলে যাই, আমার ময়লাটা কিন্তু আরেকজন দিবে না। তা আমি যে যাওয়ার সময় ময়লাটা ওখানে ফেলে যাব সেই অনুমতিটা নাই। সেইখানে যদি ময়লা ফেলতে যাই সেখানেও কিন্তু জরিমানা দিতে হয়। আর আমি ময়লা যদি এখানে ফেলে যাই তবু আমার সেই মাসিক বিলটা দিতেই হবে, বাধ্যতামূলক। আমি যদি মাসিক বিলটা না দেই তো ওই পুরো বাড়ির ময়লাটা নেওয়া বন্ধ করে দেয়। তৃতীয় এবং চতুর্থ। আর তৃতীয়টা হচ্ছে যে আমাদের এখানে যে ডাম্পিং স্টেশন দূরে, যদি আমাদের ওই যে আগে যেমন দেখা যেত পাকা করা ডাস্টবিনগুলো থাকে এলাকার মধ্যে, বাসার বা খোলা মাঠের জায়গার কোনায়, তো আমরা সেই ডাস্টবিনগুলোর জন্য গিয়েছিলাম।
আর চতুর্থ হচ্ছে যে আমাদের ইয়ুথদেরকে মানে বিভিন্ন রকম, যেমন আমরা যে কোরবানির সময় যখন পশুর হাটগুলো হয়, তো তখন আমরা সেখানে মাইক অ্যানাউন্সের মাধ্যমে বা বিভিন্ন পোস্টারিংয়ের মাধ্যমে আমরা এই সচেতন কাজগুলো করেছিলাম। তো তখন তাদেরকে জানাইছিলাম যে এই কাজগুলো যদি তারা মানে সরকারের এখান থেকে যদি একটু সরাসরি বলে দেওয়া হয়, তাহলে হয়তো বা আমাদের থেকে তাদের কথাটা একটু বেশি শুনতো। আপনার কাছে আমরা আবারও আসবো, অনেক সমস্যার কথা শুনলাম। ডাক্তার লেনিন চৌধুরী আপনার কাছে আসবো, বললো যে এই যে বর্জ্য ব্যবস্থাপনায় আসলে গণমাধ্যমের ভূমিকা আপনি কিভাবে দেখেন বা হওয়া উচিত? আমরা সভ্য দেশে বলি গণমাধ্যম হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। একটি হচ্ছে আইন পরিষদ, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ। তার বাইরে হচ্ছে চতুর্থ স্তম্ভ হচ্ছে গণমাধ্যম। গণমাধ্যমের কাজ হচ্ছে কোন জায়গায় কোন অসঙ্গতি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়া। কর্তৃপক্ষ দাবি করে তারা সব কিছু করছে, যারা সুবিধাভোগী হওয়ার কথা, সেবা গ্রহীতা, তারা বলছে পাচ্ছে না। তাহলে এরকম একটি প্রেক্ষাপটে গণমাধ্যম পুরো চিত্রটা তুলে ধরবে। যেমন ধরুন, আপনারা যখন তথ্যচিত্রটা দেখাচ্ছিলেন, সেখানে একজন শ্রমজীবী নারী তিনি বলছেন আমাদেরকে হাতে গ্লাভস দেয় না, পায়ে আমাদেরকে বুট জুতা দেয় না, এবং আরও কয়েকজনকে আমরা দেখলাম ছবিতে, তারা খালি হাতে খালি পায়ে বর্জ্য হ্যান্ডেল করছে বা এক জায়গা থেকে আরেক জায়গায় নিচ্ছে। তার মানে কি দাঁড়ালো? আসলে আমরা দেখতে পেলাম যে শ্রমিকদের একটি বড় অংশকে গামবুট বা হাতে গ্লাভস দেয়া হচ্ছে না। এখন যারা দায়িত্বে আছে তাদের কর্তব্যটা কি? এটাকে ধর্তব্যের মধ্যে নিয়ে সেটি দেওয়ার ব্যবস্থা করা। গণমাধ্যম এই ভূমিকাটা পালন করতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যে গণমাধ্যমকে আমরা আরেকটা কথা বলি, ধরুন একজন ব্যক্তির দুটো চোখ দুটো কান। গণমাধ্যম হচ্ছে ওই মানুষটি কিন্তু তার দুটো কান দুটো চোখ দিয়ে সারা দেশকে, বিশাল ঢাকাকে দেখতে পারে না। গণমাধ্যম হচ্ছে বর্তমান পৃথিবীতে মানুষের চোখ এবং কানের ভূমিকা তৈরি করে। যেমন ধরুন করাইল বস্তিতে কি হচ্ছে, আমি না গিয়েও কিন্তু গণমাধ্যমের কল্যাণে সেটি দেখতে পারি। অথবা কল্যাণপুরের পোড়া বস্তিতে কি হচ্ছে, সেটাও কিন্তু আমি না গিয়ে গণমাধ্যমের মাধ্যমে দেখতে পারি, শুনতে পারি। খুব বিখ্যাত একজন মানুষ যিনি গণমাধ্যম নিয়ে পৃথিবীব্যাপী অনেক কাজ করেছেন, তিনি বলেছিলেন যে আজ থেকে প্রায় ১,৫০০ বছর আগে ধর্ম প্রচারকগণ যে ভূমিকা পালন করে মানুষের জীবন আচরণে পরিবর্তন আনত, বর্তমান যুগে গণমাধ্যম সেই ভূমিকাটা পালন করতে সমর্থ। এ কারণেই কিন্তু আমরা সর্বত্রই বলি যে আমি যে কাজটি করতে চাই, ব্রিগেডিয়ার জোবায়ের যে কাজটি করতে চায়, জনাব হাসিন যে কাজটি করতে চায়, অথবা রূপা বোন যে কাজটি করতে চায় না, এগুলোকে আমরা গণমাধ্যমের সামনে এজন্যই আনি যে গণমাধ্যম সবাইকে জানায় কোন কোন জায়গায় ব্যক্তির ভূমিকা রয়েছে, কোন কোন জায়গায় রাষ্ট্রের ভূমিকা রয়েছে, কোন কোন জায়গায় স্থানীয় সরকারের ভূমিকা রয়েছে। এটি যদি তুলে ধরা যায় তাহলে কিন্তু মানুষজন বেশি সচেতন হবে। যেমন ধরুন, আমরা যে কোনো জায়গায় প্রথমেই সরকারকে দোষ দিই, সরকার এটা করছে না। কিন্তু আমি যখন রাস্তায় হাঁটতে হাঁটতে কলাটা খেয়ে খোসাটা ফেলে দিচ্ছি একপাশে, সেই খোসায় পা বেঁধে একজন মানুষ পড়ে গিয়ে পা ভাঙছে, ওইখানে তো ব্যক্তির দায়িত্ব। অথবা সিটি কর্পোরেশন, কয়েকদিন আগের কথা বলছি, ঢাকার রাস্তায় বর্জ্য ফেলার জন্য কতগুলো বালতির মতো ঝুলিয়ে দিল, বিন দেওয়া হলো বালতি। আচ্ছা, আমরা দেখলাম কি কয়েকদিনের মধ্যে এটি চুরি হয়ে গিয়েছে। আচ্ছা, যে দেশের মানুষ ময়লা ফেলার, বর্জ্য ফেলার বালতিটা বা বিনটা চুরি করে, তাদেরকে আমরা কি বলবো? তাহলে কাজটা কোনভাবে করতে হবে? একদিকে সরকারকে উদ্বুদ্ধ করার কাজ করতে হবে, অন্যদিকে আইনি বাধ্যবাধকতার কাজ করতে হবে, এবং সে আইনি বাধ্যবাধকতার কাজ করার জন্য রূপার মতো ভাই বোনদেরকে আমাদের যুক্ত করতে হবে যে এটি তোমার এলাকা, তোমার এলাকায় কোনো লোক যদি বাইরে ময়লাগুলো ফেলে তাকে তোমাদের ধরতে হবে। যেমন ধরুন, প্রত্যেকটা জায়গায় একটা বিড়ি, সিগারেট, পানের দোকান আছে, তার ৪-৫টার দিকে তাকান, দেখবেন যে বর্জ্যের একটা স্তূপ হয়েছে। এখন যদি এলাকার স্বেচ্ছাসেবকরা তাকে জোর করে বলে তুমি এখানে দোকান যদি দিতে চাও, তোমার চারপাশের এই ময়লাগুলো তোমার পরিষ্কার করতে হবে, সিটি কর্পোরেশন যদি তাকে চাপ দেয় এবং কেন্দ্রীয় সরকারের পুলিশ যদি তাকে চাপ দেয়, তাহলে কিন্তু আমরা একটা জায়গায় করতে পারি। আরও কতগুলো বিষয় কিন্তু আমাদেরকে বুঝতে হবে। যেমন ধরুন, আমি আমার বাড়িতে ময়লা ফেলি, আমার যে ব্যাটারিটা নষ্ট হলো সেটা যেখানে ফেলছি, তো পচা তরকারিটা, নষ্ট হয়ে যাওয়া তরকারিটা সেখানে ফেলছি, আবার
বাজার থেকে শাকসবজি মাছ নিয়ে আসার যে প্লাস্টিকের বা পলিথিনের ব্যাগটা সেটা ওখানে ফেলছি। এটা তো হতে পারে না, কারণ আমাকে ব্যাটারিটা কোথায় ফেলতে হবে এটা সুনির্দিষ্ট করে জানাতে হবে। আমাকে মানে জৈব পচা জিনিস বর্জ্য কোথায় ফেলতে হবে, অথবা যেগুলো ধ্বংস হতে চায় না প্লাস্টিক এবং পলিথিন সেগুলো কোথায় ফেলতে হবে। এগুলো তো আবার কেন্দ্রীয় সরকার গণমাধ্যমের দ্বারাই কিন্তু সেটা আমরা তুলে ধরবো। আপনার কাছে আমরা আবারও আসবো, অনেক সুন্দর ব্যাখ্যা দিয়েছেন আপনি, আবারও আপনার কাছে যাব। বলবো যে শহরের বস্তি এলাকাগুলোতে বর্জ্যপূর্ণ প্রক্রিয়ার জন্য অনেক প্রতিষ্ঠান গড়ে উঠেছে এবং এগুলো নিয়ন্ত্রণের কোনো ধরনের পরিকল্পনা আছে কিনা? কারণ একটু আগে যে বিষয়টা আসলো যে অনেক অর্গানাইজেশনে দেখা যায় যে খালি স্যান্ডেল পরে কিংবা দেখা যাচ্ছে যে যে নীতিমালাগুলো আপনারা দিয়ে থাকেন যে কাজ করার জন্য তারা কিন্তু সেগুলো মেনে চলছে না এবং তাদের এই জন্যও কিন্তু স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। তো বলবো যে এই যে পরিকল্পনা রয়েছে কিনা যে তাদের মানে এই অনেক অর্গানাইজেশনের ব্যাপারে যারা কাজ করছে। জি, আসলে দেখুন আপনার আমরা কিন্তু চেষ্টা করছি। আমার যে সিটি কর্পোরেশনের যে কর্মীরা আছে তাদের প্রত্যেককে শতভাগকে আমি বলেছি, প্রথমে শুরুতেই বলেছিলাম, শতভাগকে আমরা গ্লাভস দিয়েছি, তাকে আমরা গামবুট দিয়েছি প্রত্যেককেই। কিন্তু অনেকেই ওই যে বললাম অনীহা এবং অবহেলার কারণে তারা ব্যবহার অনেকে করছে না, বা স্বাচ্ছন্দ্য বোধ করছে, কেউ করছে না, এভাবেই। আর যারা ইয়েতে আছে আপনার আবার সিটি কর্পোরেশন রেসপন্সিবিলিটি কিন্তু আপনার STS যে টার্মটা ব্যবহার করা হলো, মানে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন, অর্থাৎ যে এখানে বর্জ্যগুলো হোম থেকে কালেকশন করার দায়িত্ব সিটি কর্পোরেশনের না, এইটুকু আপনার স্থানীয় ব্যবস্থাপনায় তারা কালেক্ট করবে। আমরা STS থেকে অর্থাৎ সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন থেকে এইটাকে আপনার কালেক্ট করে নিয়ে ডাম্পিং স্টেশনে বা ডাম্পিং ফিল্ড যেখানে সেখানে ফেলা হবে। এবং আমরা কিন্তু আধুনিকায়নের দিকে যাচ্ছি। যেরকম এখন আমাদের দেশে প্রথমবারের মতো মাননীয় মেয়র যেটা চীনা একটা কোম্পানির সাথে এগ্রিমেন্ট করেছেন যে আপনার ওয়েস্ট টু এনার্জি, অর্থাৎ আপনার বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপন্ন করা হবে রিসাইক্লিং করে। তো এতে করে কিন্তু এটা দেশে প্রথম, এবং এটা সাকসেসফুল হলে দিস কুড বি ওয়ান এক্সাম্পল ফর আদার্স, অন্যদের জন্য একটা এক্সাম্পল হিসেবে এটা প্রতিষ্ঠিত হবে। এবং তাতে করে যেটা হবে, আবার আরেকটা জিনিস হলো সেখানে কিন্তু সেগ্রিগেশন করার একটা সিস্টেম থাকবে। আমাদের ডক্টর লেলিন চৌধুরী যে কথাটা বলছিলেন যে আপনার ডেভেলপড কান্ট্রিতে প্রত্যেকটা জায়গায় অ্যাট সোর্স সেগ্রিগেশন হয়ে যায়, অর্থাৎ এখানে গ্লাস, এখানে শার্পস, এখানে আপনার প্লাস্টিক, এখানে আপনার প্যারিশেবল, এখানে পেপারস, আলাদা আলাদা কিন্তু আপনার বিন থাকে। কিন্তু আমাদের দেশে ওই পর্যায়গুলো আনার জন্য এখন পর্যন্ত যেটা হচ্ছে আপনার হসপিটালগুলোতে আছে বা আপনার কোনো ভালো কর্পোরেট অফিসগুলোতে আছে, কিন্তু এখনও আমরা জনসাধারণের ভেতরে এই জিনিসটাকে এখনও কিন্তু ওইভাবে ছড়িয়ে দেওয়া সম্ভব হয়নি। এগুলোর আরও কিছু কারণও রয়েছে। একটু মাঝখানে বলবো যে আমি যে প্রশ্নটি বলেছিলাম আপনি অবশ্যই তার পাশের অনেক কিছু বলেছেন। বলবো যে এই যে যত্রতত্র যে প্রতিষ্ঠান গড়ে উঠেছে বর্জ্যপূর্ণ প্রক্রিয়ার জন্য, এগুলো নিয়ন্ত্রণের ব্যাপারে আপনারা কোনো পদক্ষেপ নেবেন কিনা? আচ্ছা, নিয়ন্ত্রণের ব্যাপারে এইগুলো কিন্তু আপনার স্থানীয় জনপ্রতিনিধিরা এবং আমাদের মাননীয় মেয়র, অর্থাৎ জনপ্রতিনিধি মানে আমি বলছি কাউন্সিলর যারা, এবং মাননীয় মেয়র, এইগুলো জিনিস নিয়ে তারা সবসময় ভাবছেন, তারা চিন্তা করছেন যে কি করে এগুলোকে একটা শৃঙ্খলার ভেতরে আনা যায়, এবং সেটা নিয়ে আমরা কাজ করছি এবং আমার মনে হয় যে খুব শিগগিরই সেটাও সম্ভব হবে। মানে এই আলোচনার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় আসলো যে রূপা যে বিষয়টি বলল যে কাউন্সিলরের কাছে গিয়ে তারা সমস্যার সমাধান পায়নি 4টি বিষয় নিয়ে। তো আপনাদের সিটি কর্পোরেশন থেকে আপনার কাছে কি মনে হয় যে কোনো ধরনের মানে ওপেন আলোচনায় যে বিষয়টি আসলো যে কোনো ধরনের ব্যবস্থা না নেওয়ার কারণেই তারা কিন্তু অনেকটা হতাশ হয়েছে? আমি তাদের ইয়েগুলো শুনেছি, পয়েন্টসগুলো সব শুনেছি। একটাই তাদের কাছে মেইন পয়েন্ট 100 টাকার জায়গায় 50 টাকা করা যায় কিনা। আরেকটা যে বলছে যে হয়তো ওয়াল করে, পাকা ওয়াল করে যে একটা ডাস্টবিন টাইপের একটা জিনিস, এইগুলো হয় কি আপনারা দেখেছেন যে ওই পাকা ওয়াল করে একটা ডাস্টবিন করলে ওপেন থাকলে সেখানে ওর ভিতরে কুকুর যাচ্ছে, বিড়াল যাচ্ছে, মানুষ সবসময় গিয়ে ওখান থেকে কালেক্ট করছে। তারপরে আবার আমাদের একটা আচরণগত কিছু পরিবর্তন না করলে, আমরা এই বালতিটা উঁচু করে ওয়ালের উপর দিয়ে ঢালতে হবে সেটাও আমরা করি না, আমরা ওয়ালের গোড়াতেই ঢেলে দিয়ে চলে আসছি এবং চতুর্দিকটা জায়গাটা নোংরা হয়ে থাকছে। এই জন্যই কিন্তু এগুলোকে খোলা আপনার ডাস্টবিনকে নিরুৎসাহিত করা হচ্ছে। আমরা কিন্তু যেখানে দেওয়ার পারছি
প্রত্যেকটা জায়গায় আপনার এই ইয়েতে স্টিলের এবং ঢাকনাযুক্ত এই দেওয়ার ডাস্টবিনগুলো দেওয়া হয়েছে। এছাড়া আমাদের STSগুলো রয়েছে এবং যারা হোম বাড়ি থেকে কালেকশনগুলো করছে তাদের কিন্তু আরেকটু ডিসেন্ট ওয়েতে কালেক্ট করাটাই বেশি যুক্তিপূর্ণ ছিল এবং এই জিনিসগুলো হবে গ্র্যাজুয়ালি। আমাদের যখন রুচি মন মানসিকতার পরিবর্তন হবে সব কিছু, এবং আমরা যখন এই আপনার ওয়েস্ট টু এনার্জি এই প্রজেক্টটা যখন চালু হয়ে যাবে তখন কিন্তু অ্যাট সোর্স সেগ্রিগেশন হয়ে যাবে, হয়ে আমরা এবং পুরো ওয়েস্টটাকে আর কোথাও আমরা আমাদের এই যেরকম করে ওপেন জায়গায় কোথাও আপনার আবর্জনা পড়ে থাকতে দেখা যাবে না, কারণ সবগুলো তখন আমার একটা বিদ্যুৎ উৎপাদনের কাঁচামাল হিসেবেই ব্যবহার হবে এবং আমরা আশা করছি যে সেই সময়টায় অবশ্যই একটা ইতিবাচক পরিবর্তন আসবে। আপনার কাছে আমরা আবার আসবো। হাসিন জাহান, আপনার কাছে আসবো, বলবো যে কোনো স্থাপনা প্রতিষ্ঠার জন্য আমরা জানি পরিবেশ অধিদপ্তর একটা ছাড়পত্র প্রয়োজন হয়, আবার রিও কমিটমেন্টের অংশ হিসেবে ছাড়পত্র দেওয়ার আগে গণশুনানি এবং সরকার এতে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে আমরা জানি যে, কিন্তু দেখা যাচ্ছে যে তালিকাভুক্ত অনেক প্রতিষ্ঠানই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পেয়ে যাচ্ছে। তো আপনার কাছে কি মনে হয় যে এই ছাড়পত্র পেয়ে যাওয়াটা আমাদের জন্য আসলে কতটুকু ভালো? মানে এটা হচ্ছে যে ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টে আমার জানা মতে ডিফারেন্ট ক্যাটাগরি অফ প্রজেক্ট আছে, যেটা কোনো ধরনের পরিবেশে প্রতিক্রিয়া করবে না এটা গ্রিন, যেটা খুব বেশি করবে এটা রেড। সো এরকম, এবং এর সাথে কিছু অ্যাটাচমেন্ট দিতে হয় যে আপনি যখন আবেদন করবেন যে আপনার স্কিমটা পরিবেশকে ক্ষতি করছে কিনা, যদি করে থাকে আপনি কিভাবে মিটিগেশনের ব্যবস্থা করছেন, আপনি মিটিগেশনের ব্যবস্থা করছে কিভাবে, এটা যদি যথাযথভাবে ক্লারিফাই করতে পারেন আইডিয়ালি আপনার পাওয়ার কথা। না করতে পারলেও যদি পেয়ে থাকে সেক্ষেত্রে আমার মনে হয় যে সিস্টেমটাকে রিভিউ করে দেখা। তো এটাই। আপনার কাছে আমরা আবার আসবো। ডাক্তার লেরিন চৌধুরী অনেক গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। বলবো যে সার্বিকভাবে খুব কাছ থেকে দেখছেন, বস্তিবাসীদের দেখছেন, সরকারি পরিকল্পনার কথা শুনলেন, পাশাপাশি আমাদের যারা বিভিন্ন অর্গানাইজেশন এগিয়ে আসছে তাদের কথা শুনলেন। আমাদের রূপা, সেও বলেছে যে কিভাবে করে ঢাকা কলিং প্রজেক্ট তাদের বিভিন্ন বিষয়ে হস্তক্ষেপ করছে বা তাদেরকে সহযোগিতা করছে। সার্বিকভাবে আপনার মূল্যায়নটা কি? আসলে আমাদের সমস্যাগুলোর কথা আপনি বলেছেন, এই যে আমি বলবো যে আপনার নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে যদি একটু আমাদেরকে অবজারভেশন জানাতেন। আচ্ছা, প্রথমত আমি আশাবাদী হওয়ার কারণ হচ্ছে গত 50 বছরে বাংলাদেশ যখন স্বাধীন হয় তার পরের দশকটিতে বর্জ্য ব্যবস্থাপনা যে একটি বিষয় এটি আমরা জানতাম না। ক্রমাগতভাবে অন্তত শহর এলাকাগুলিতে সেটা শুরু হলো। তারপর ধীরে ধীরে বর্জ্য ব্যবস্থাপনার সাথে বিজ্ঞানসম্মত পদ্ধতি যোগ হওয়া শুরু করলো এবং এরপরে এর সাথে স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি যুক্ত হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি ঢাকাতে, অন্তত উত্তরে তো বটেই, ঢাকা উত্তরে এই যে ওয়েস্ট টু এনার্জি, মানে বর্জ্য থেকে বিদ্যুৎ বা শক্তি উৎপাদন, এই যে জায়গাটা, অর্থাৎ এটা কিন্তু একটা বিশাল ধাপ। যদি আমরা এই জায়গাগুলোতে সফল হতে পারি তাহলে কিন্তু আমার ব্যক্তিগত ভাবনা যে আগামী কয়েক বছরের মধ্যে দেশের বর্জ্য ব্যবস্থাপনায় একটা বিশাল পরিবর্তন ঘটবে। দ্বিতীয়ত, আমরা যে কাজটি করতে এখনো পারিনি সেটি হচ্ছে জনসাধারণকে শিক্ষিত করা। শিক্ষিত বলতে আমি পড়াশোনা না, আমার এই বিষয়গুলোতে তাদের এই শিক্ষার জায়গাটাতে আসলে আমাদের নতুন করে ভাবতে হবে। এটি তো স্কুল থেকেই শুরু হয়, একদম ছোট প্রাইমারি স্কুল থেকে। আমরা আমাদের পড়াশোনাটাকে যতটা পুস্তক ভিত্তিক পাঠ দিয়ে থাকি, জীবন ভিত্তিক পাঠ কিন্তু আমরা দিই। যেটি ধরুন জাপানের ক্ষেত্রে, জাপানে একটা বাচ্চাকে যখন স্কুলে এলিমেন্টারি স্কুলে পড়ে একটা সময়ে ঘন্টা বাজানো হয়, তাদেরকে ছুটি দেওয়া হয়, তারা দৌড়ে গিয়ে ব্রাশ করে মুখটুক পরিষ্কার করে আবার তারা ক্লাসে আসে। তার মানে একটি বিশেষ সময়ের পরে ব্রাশ করতে হয়, এটা তাকে শেখানো হয়েছে। আচ্ছা, রাস্তায় চলতে গেলে বাদাম খেয়ে বা চিপসটা খেয়ে প্যাকেটটা কোথায় ফেলতে হবে আমার শিশুকে কেউ কখনো বলেনি, বরঞ্চ সে দেখে রাস্তায় চলার সময় তার বাবা সিগারেট খাচ্ছে, সিগারেটের শেষ অংশটা বা সাইটি বা ম্যাসের কাঠিটি সে রাস্তায় ফেলে দিল। শিশুটি কি শিখলো? যে এভাবে ফেলে দেওয়া যায়। তার মানে আমরা নাগরিক জীবনে এই বিষয়গুলোকে আমাদের আচরণে আনার জন্য যে একটি সার্বিক উদ্যোগ
মানে সর্বপ্লাবী একটি উদ্যোগ, সেই জায়গায় এখনো আমরা কাজটি শুরু তাহলে করিনি। আপনার কথা মূল মেসেজ হচ্ছে যে সার্বিকভাবে আসলে সবাইকে সচেতন হতে হবে, না, সরকার সচেতন করার প্রক্রিয়াটাকে শুরু করতে হবে। আপনাকে ধন্যবাদ। আমরা একদম অনুষ্ঠানে শেষ চলে এসেছি। আপনাকে একদম 1 মিনিটের মধ্যে একটি বিষয় বলবো যে রূপা, বা সার্বিকভাবে সরকারের কাছে বস্তিবাসীদের পক্ষ থেকে আপনার কোনো মেসেজ আছে কিনা? আসলে মেসেজ বলতে হচ্ছে যে আমাদের মানে বস্তি এলাকাগুলোর মধ্যে এই ময়লা আবর্জনার জন্য কিন্তু আমাদের প্রধানত 3টা সমস্যা বেশি হয়ে থাকে। শারীরিক, মানসিক, তার সাথে কিন্তু আর্থিকটা আমরা সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হই। কারণ কি, যখন আমাদের শারীরিক সমস্যাটা থাকে, এই যে আমাদের বস্তি এলাকার মধ্যে কিন্তু স্বাস্থ্য সেবাটা নাই, এটা হইলে আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো হয়। কারণ আমরা দূরে যাচ্ছি না, যে আমাদের বস্তিগুলোর বাইরে, এলাকার বাইরে কিন্তু হসপিটালগুলো, যেহেতু সরকারি হসপিটাল নাই ওখানে, বা আরবানের বিভিন্ন ক্লিনিক থাকে না, সেইগুলোও নাই আমাদের বস্তি এলাকাতে। তো আমরা তখন কি করি, ফার্মেসিতে যাই, ফার্মেসিতে যেয়ে মানে একদম স্বল্পর মধ্যে যত তাড়াতাড়ি সুস্থ হওয়া যায়, তখন আমরা ফার্মেসি থেকে, তা আমরা কিন্তু ডাক্তার দেখাই কিন্তু আমরা ওষুধটা খাচ্ছি না, আমরা ওই ফার্মেসি থেকে তারা সরাসরি অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়, ফার্মেসিগুলো থেকে অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়। তো আমাদের দেখা যায় যে আমাদের আয়ের মধ্যে 3 ভাগের মনে করেন 1.5 ভাগই আমাদের স্বাস্থ্যর মধ্যেই চলে যাচ্ছে, চিকিৎসার খাতেই চলে যাচ্ছে। তো আমার কাছে আসলে সরকারের কাছে যদি মনে হয় যে বস্তি এলাকাগুলোতে মানে বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি একটু স্বাস্থ্য ব্যবস্থাটা একটু করলে বেশি ভালো হয়। আর আমাদের এখানে বস্তি এলাকা ময়লা সংগ্রহের মধ্যে কিন্তু বেশিরভাগ শিশু আর কৈশোর মানে কিশোর যারা, তারাই বেশিরভাগ কাজ করে। আর এদের কোনো স্বাস্থ্য মানে সুরক্ষা ব্যবস্থা নেই বললেই চলে, মানে তাদের মানে সুরক্ষা ব্যবস্থা আমরা দেখি না। তো সেটা তাদের একটা শারীরিক সমস্যা, মানসিকভাবে সমস্যা, আবার আর্থিকভাবে সমস্যা। তো বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি আমাদের স্বাস্থ্য সুরক্ষাটাও একটু দেখলে বেশি ভালো। অনেক ধন্যবাদ। আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের এই আয়োজনে অংশগ্রহণ করার জন্য। দর্শক, বর্জ্য ব্যবস্থাপনা এবং বস্তিবাসীদের বিভিন্ন সমস্যার কথা আমরা শুনলাম এই আলোচনার মধ্য দিয়ে সার্বিকভাবে সবাইকে কিভাবে এগিয়ে আসতে হবে। বলবো যে এই দেশটি আমাদের, তাই সব সমস্যার সমাধান শুধু সরকারের দিকে তাকিয়ে থাকলে হবে না, এগিয়ে আসতে হবে আমাদের সকলকেই। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের আয়োজন শেষ করছি।